আপনাদের একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। চাই না কেউ কখনো এমন ঘটনার শিকার হোক। কিছুদিন আগের কথা, তাহমিনার শখ হয়েছে সে ভূত দেখবে। ভৌতিক এক অভিজ্ঞতা সে নিতে চাচ্ছে। তাকে কোনোভাবে বোঝাতে পারছি না যে একবিংশ শতাব্দীতে ভূত বলে কিছু নাই। জিনটিন যা আছে সেসবও ধরা যায় না, দেখা যায় না। ছোট বাচ্চাদের মতো জিদ ধরেছে ভূত দেখবে সে। ভৌতিক এক পরিবেশে ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার দিবে সে। আমাকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, যেন এই কয়েকদিন আমি সব ব্যবস্থা করি। তা না হলে 8ম দিনে তাকে যেন বাপের বাড়ি রেখে আসি। কেবল আলটিমেটাম দিয়েই ক্ষান্ত হয়নি, রীতিমতো আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। রাতে শুতে এলে সে আমার উল্টো দিকে মাথা দিয়ে শুয়ে থাকে। আমি উত্তর দিকে মাথা দিলে সে দক্ষিণ দিকে মাথা দেয়। ঘুমের ভাব ধরে আমার মুখের উপর পা তুলে দেয়। সকালের নাস্তাটাও আমার হোটেলেই খেতে হচ্ছে। সংসার জীবনে একসময় বউ হয়ে যায় বড় বাচ্চা। ছোট বাচ্চাদের বুজুং বাজুং দিয়ে শান্ত করা যায়, কিন্তু বড় বাচ্চাদের আবদার না মেটানো অব্দি শান্ত হয় না। সমবয়সী অফিসের কলিগ ফয়সালকে এই যন্ত্রণার কথা বলতেই সে বলল, এক কাজ করতে পারেন। সাতক্ষীরার এক গ্রামে পুরাতন এক বাড়ি আছে। শুনেছি সে ব্রিটিশ আমলের শুরুর দিকের বাড়ি। এখন পর্যন্ত সরকার সেটা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা করেনি। মানুষজনও সেখানে যায় না ভয়ে। বেশ কয়েক বছর আগে নাকি এক ছেলে মেয়ে প্রেম করতে গিয়ে অস্বাভাবিকভাবে গত হয়ে গেছে। এরপর থেকে ওই বাড়ির দিকে কেউ পাও বাড়ায় না। পুরনো গ্রাম, মানুষজনও থাকে কম। একদিন ভাবিকে নিয়ে সেখান থেকে ঘুরে আসুন। বাসায় এসে তাহমিনাকে ওই বাড়ির কথা বললাম, সাথে আরও ইন্টারেস্টিং এবং ভৌতিক করার জন্য বললাম ওই বাড়িটা অভিশপ্ত। কয়েকশো বছর আগে এক জাদুঘর থাকতো সেখানে, কালো জাদু করতো। তারপর ব্রিটিশ সরকারের বাহিনী জাদুকরকে ওই বাড়িতেই গুলি করে দেহ রেখে চলে আসে, দাফন পর্যন্ত করেনি। এরপর থেকে ওই বাড়িটাকে অভিশপ্ত বলে সবাই। আমার মুখ থেকে এই কথা শুনে এক লাফে সে আমার কাছে চলে আসলো, বলল সেখানে কবে যাচ্ছি আমরা? শুক্রবারে যাব আমরা। ওই বাড়িতে রাত কাটিয়ে পরের দিন ফিরে আসব। তাহমিনা খুশিতে গদগদ হয়ে রান্নাঘরে চলে গেল। আমার পছন্দের খিচুড়ি রান্না করলো, মাংস রান্না করলো, খুব যত্ন করে খাওয়ালো। এরপর বুঝলাম বউকে খুশি করার জন্য টুকটাক মিথ্যে বললে কোনো পাপ হয় না। মেন কথায় আসি, সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। এর মাঝে আমরা রওনা হলাম। ফয়সাল সাহেবের থেকে ওখানকার ঠিকানা নিয়েছি। সাতক্ষীরার একদম ভিতরের গরুলিয়া গ্রামের শেষ বাড়িটাই। তাহমিনা এক রাত থাকার জন্য জামা নিয়েছে 6টা। সে নাকি ওখানে গিয়ে ছোটখাটো একটা ব্লগ করবে। তার যুক্তি, কোন ড্রেস ওই পরিবেশে মানাবে সেটা তো ঢাকায় বসে জানা যাবে না, এজন্যই 6টা ড্রেস নেওয়া। গ্রামে প্রবেশ করছি। এখানের অন্ধকার যেন একটু বেশি। আকাশে মেঘ আছে, সন্ধ্যা হতে এখনো অনেক বাকি, কিন্তু চারপাশে কেমন আবছা এক আধার। কোনো স্বাভাবিক পরিবেশের সাথে এই পরিবেশ একদম মানানসই না। গ্রামের লোকদের জিজ্ঞেস করে আমরা সোজা গাড়ি নিয়ে এসেছি বাড়ির সামনে। বাড়ির কোনো গেট নেই, ভাঙাচোরা দেয়ালের মাঝে কয়েক ফুট ফাঁকা জায়গা। বোঝা যাচ্ছে এদিক দিয়ে ভিতরে ঢুকতে হয়। কয়েক পায়ে এগিয়ে যেতেই বাড়িটা আমাদের চোখে পরিষ্কার এলো। একতলা বাড়ি, জরাজীর্ণ অবস্থা, মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। ইটের ফাঁকা দিয়ে গাছের লতাপাতা বেরিয়ে আছে। দুই পাশে উঁচু উঁচু গাছ, কোনটা কি গাছ চেনা যাচ্ছে না। তবে একটা গাছ দেখে বুঝলাম এটা দেবদারু গাছ। কোন গাছ থেকে যেন পাখির ডাক ভেসে আসছে, অদ্ভুত শব্দে ডাকছে। পাখির এমন ডাক আমি আগে শুনিনি কখনো। তাহমিনা শুনেছি কিনা জিজ্ঞেস করার জন্য তার দিকে তাকালাম। দেখি তার চোখে মুখে এক ভয় মেখে আছে। আমার হাত শক্ত করে চেপে ধরেছে। ওকে বললাম, পাখির ডাকটা অদ্ভুত না? সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, চলো ফিরে যাই। ফিরে যাব? হ্যাঁ, ভালো লাগছে না আমার, কেমন যেন লাগছে। এত দূরে এসেছি, বাড়িটা ঘুরে দেখে যাই। দেখা লাগবে না বলে আমার হাত টেনে সে ঘুরে দাঁড়ালো। বাধ্য হয়ে ঘুরতে হলো আমাকেও। গাড়ির দিকে কয়েক পা বাড়াতেই নাকে এলো ধূপের গন্ধ। মনে হলো মাত্রই কেউ ধূপ জ্বালিয়েছে। তাহমিনা হঠাৎ আমার হাত খামচি দিয়ে ধরে দাঁড়িয়ে গেল। মৃদু সরে বলল, তুমি কি কোনো হাসির শব্দ শুনেছ? কই না তো, কিন্তু ধূপের গন্ধ পাচ্ছি। ধূপের গন্ধ? আমি তো পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি হাসির শব্দ। এবার আমরা দুজনে দুজনের হাত শক্ত করে ধরলাম। এমন সময় মনে হলো কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। হালকা করে ঘাড় কাত করে পিছনে তাকালাম। জিজ্ঞেস করলাম, কেউ কি আছে? মনে হচ্ছে কেউ আছে, কিন্তু কাউকে দেখতে পারছি না। যাই হোক, চলো বলে আমরা গাড়ির কাছে চলে আসলাম। আমি দরজা খুলতে যাব, তখনই তাহমিনা চমকে উঠল, বলল, গাড়ির ভিতর কেউ আছে। আমি ওর কথা শুনে দরজা তাড়াতাড়ি খুলে দেখলাম, না, কেউ নেই। আমার সত্যি মনে হয়েছে গাড়ির মধ্যে কেউ বসেছিল। আচ্ছা, এটা হয়তো বা ভ্রম। উঠে বসো।
আমরা উঠতে যাব, ঠিক এই সময় কেউ একজন তাহমিনার হাত চেপে ধরল। আবারও সে চমকে উঠে ঘুরে দাঁড়ালো। ঘুরলাম আমিও। দেখলাম আমাদের সামনে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। বয়স 80 বছরের কম হবে না। মহিলা বললেন, আপনারা কই থেকে আইছেন? মহিলার হাসি হাসি মুখ, একদম নিষ্পাপ হাসি। তাহমিনাকে দেখে মনে হচ্ছে মহিলাটিকে দেখে নিজেকে কিছুটা স্বাভাবিক করতে পেরেছে। ভয় যেন দূর হলো কিছুটা। উত্তর দিল, ঢাকা থেকে এসেছি। আপনি কি এই গ্রামের? মহিলা হাসি মুখে উত্তর দিলেন, জি, এটাই আমার বাড়ি। এই বাড়ি আপনার? জি, থাকার জায়গা নাই, তাই এখানেই থাকি। আহেন, ভিতরে আসেন, সন্ধ্যা হয়েছে, একটু নাস্তা করে যান। তাহমিনা বলল, না না, আমরা চলে যাব এখন, দেরি হয়ে গেছে, অন্য আরেক দিন আসবো। আবার কবে না কবে আহেন, আজকে একটু ঘুরা যান। বলে তাহমিনার হাত আবার ধরল। মহিলার মুখের হাসিতে এত মাধুর্য যে আমরা আর না করতে পারলাম না। তাহমিনাও ঠোঁট টিপল, ঠিক আছে। আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি খেয়াল করছি মহিলার মুখের দিকে। মুখের যে হাসি আছে তা যেন প্রতিটা পা ফেলার সাথে সাথে মুছে যাচ্ছে। কেমন এক অদ্ভুত অবয় ধারণ করেছে। তাহমিনাকে আমি কিছু বলতে যাব, তার আগে মহিলাটা হাত ধরে দরজার কাছে নিয়ে গেল। ভাঙাচোরা এক কাঠের দরজা দিয়ে আমরা ঘরের ভিতরে ঢুকলাম। ভিতরের অবস্থা দেখে আমাদের দুজনেরই চোখ কপালে উঠে গেল। ভিতরের অবস্থা যেন বাইরের দুনিয়া থেকে একদমই আলাদা। এজন্য এক রাজপ্রসাদ, অন্দরমহল। মাথার উপর ঝুলছে মোমবাতি বসানো ঝাড়বাতি। চারপাশে চেয়ার টেবিল চকচক করছে। এখনকার বাজারে এই ধরনের রাজকীয় চেয়ার পাওয়া খুবই মুশকিল। পেলেও লাখ টাকার উপরে দাম হবে। মেঝেতে বিছানো আছে মার্বেল পাথর, দেয়ালে ঝুলানো নকশা করা মোমবাতি। আলোয় পরিপূর্ণ চারপাশ, যেন আমরা কোনো 5 স্টার হোটেলে এসেছি, যার ডেকোরেশন করা পুরোনো আমলের জিনিস দিয়ে। তাহমিনা অবাক হয়ে ঘুরছে আর দেখছে। ঘুরে ঘুরে এগিয়ে গেলে একটা ফুলদানির কাছে, একদম তাজা ফুল রাখা। সেই ফুল ধরতেই বৃদ্ধ মহিলা চেঁচিয়ে উঠল, খবরদার, ধরবি না। মহিলার এই ব্যবহারে চমকে উঠলাম আমরা দুজনেই। খেয়াল করলাম মহিলার মুখের হাসি আর নেই। এই মহিলা যেন অন্য আরেক মহিলা, যার ভেতরে রয়েছে ভয়ঙ্কর কোনো কিছু। মহিলাটি বললেন, চুপচাপ এই চেয়ারে বসেন, আমি ভিতর থেকে আসছি। বলে মহিলা ভিতরের ঘরে চলে গেলেন। আমি আর তাহমিনা চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে আছি। সে বলল, চলো চলে যাই। দরজার দিকে তাকালাম, এজন্য সোনায় মোড়ানো কোনো লোহার দরজা। বললাম, উনি আসুক। বলে বেরিয়ে যাচ্ছি। একসময় শুনতে পেলাম দূর থেকে ভেসে আসছে মাগরিবের আজানের ধ্বনি। তার সাথে সাথে ঘরের রূপ যেন বদলে যেতে লাগলো। নিভে যেতে লাগলো ঘরের আলো। মরে গেল তাজা ফুলগুলো। কাঠের চেয়ারে দেখা দিল ধুলোবালু আর মাকড়সার জাল। মুহূর্তে ঘর হয়ে গেল অন্ধকার। বদ্ধ ঘরে ব্যবসা গন্ধে কোনো প্রাণী গত হয়ে যাওয়ার গন্ধ মিলে আমাদের ভূমি চলে আসলো প্রায়। আজান শেষ হওয়ার সাথে সাথে আবারও ঘরের আলো ফিরে এলো। হয়ে উঠল রাজপ্রসাদ। ছড়াতে লাগলো আতরের সুঘ্রাণ। মনে হচ্ছে চোখের সামনে সবকিছু ফিল্টার ব্যবহার হচ্ছে। তাহমিনাকে বললাম, বাস্তবে কি কোনোভাবে এসব সম্ভব? তাহমিনা চালাক মেয়ে, অল্প সময়ে পরিস্থিতি বুঝে ফেলার ক্ষমতা তার আছে। সে বলল, আমরা ট্র্যাপে পড়ে গেছি। আজানের সময় ঘরের যে অবস্থা ছিল সেটাই বাস্তব চিত্র। আমরা এখন যা দেখছি এসব হ্যালুসিনেশন, বলতে পারো জাদু করে দেখানো হচ্ছে। আজানের সময় শয়তানি কাজ কারবার হয় না, তাই আসলটা দেখেছি আমরা। এই বুড়ি হচ্ছে ডাইনি, আমাদের শেষ করে ফেলবে, এজন্য এখানে এনেছে। বললাম, এখন উপায়? চলো পালাই। সম্ভব না, আমরা এখন জাদুর ভিতরে আছি। বুড়ির হাতে সব শক্তি। পালাতে চাইলেও পারবো না। আমাদের অপেক্ষা করতে হবে এশারের আজানের পর্যন্ত। যেই আজান শুরু হবে, এক ধাক্কায় দরজা ভেঙে আমরা পালাবো। তার আগ মুহূর্তে বুড়ি যেন আমাদের কিছু করতে না পারে, তাকে ভুলিয়ে বালিয়ে রাখতে হবে। এমন সময় বুড়ি এলো ভিতরে। তাকে দেখে এখন মনে হচ্ছে বয়স 50। তার হাতে 2টা প্লেট টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, নেন খান। প্লেটে লুচি, ছানা আর বেগুন ভাজা। আমার জিভে জল এসে গেল। হাত দিয়ে নিতেই তাহমিনা গলা খেঁকড়ে উঠল। তাকালাম ওর দিকে। চোখের ইশারা আমাকে এই খাবার খেতে মানা করলো। আমি হাত সরাতেই মহিলা কর্কশ গলায় বললেন, খাইতেছেন না কেন? তাহমিনা আমার হয়ে উত্তর দিয়ে বলল, খাবো খাবো, সারা রাতই তো আছি, ধীরে সুস্থেই খাই। তাহমিনার কথা শুনে মহিলা যেন খানিকটা খুশি হলো। ঠোঁট বাঁকিয়ে হাসলো। তাহমিনার সময় পার করার জন্য বলল, আপনি এখানে একাই থাকেন? কাউকে দেখছি না। আমার কেউ নাই, আমি বিয়ে শাদী করি নাই। ও আচ্ছা। বলে হাতের ঘড়ির দিকে তাকালো তাহমিনা। সময় দেখছে। 1 ঘন্টা পরে এশার আজান দিবে। বুঝতে পারছি 1 ঘন্টা বুড়িটাকে কথার তালে তালে কাটিয়ে রাখবে। তারপর আবার প্রশ্ন করলো, আপনার বয়স কত? বয়স দিয়ে কি করবেন? আপনার জামাইয়ের লগে বিয়ে দিবেন? না, দেখে মনে হচ্ছে আপনার বয়স 40। আমি বুড়িটার দিকে তাকালাম আবার ভালো করে। আসলেই তো, একে দেখে মনে হচ্ছে এখন বয়স 40 বছর।